বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক এবং আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের বইতে তো একটি নদ সম্পর্কে কবিতা আছে, ঠিক না? হ্যাঁ শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ আজকে আমি তোমাদের কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই খাতা, বই, কলম নিয়ে বসে যাও। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে পড়ব কপোতাক্ষ নদ কবিতাটি। তো এখন আসো আমরা কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন তার সম্পর্কে জানব। তোমরা কি জানো কেউ কে লিখেছেন? আচ্ছা, সমস্যা নেই, আমি তোমাদেরকে কবির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি চিনতে পারছো কবিকে? হ্যাঁ শিক্ষার্থীরা, ইনি হচ্ছেন কপোতাক্ষ নদ কবিতার লেখক মাইকেল মধুসূদন দত্ত। এখন আসো আমরা কবির জন্ম এবং পরিচয় সম্পর্কে জানব। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। তার অমর কীর্তির নাম মেঘনাদবধ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তার নাটকের নাম হচ্ছে কৃষ্ণকুমারী এবং শর্মিষ্ঠা। বাংলা কাব্যে অমিতাক্ষ ছন্দের এবং সনেটের প্রবর্তন করেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তার মৃত্যু 1873 সালে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কবি পরিচিতি জানলে। এখন এই কবি পরিচিতি থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বাড়ির কাজ করে রাখবে। কবির জন্ম কত সালে? খ্রিস্টধর্মে কবে দীক্ষিত হন? কবির অমর কীর্তির নাম কি? তার দুটি কাব্যগ্রন্থের নাম কি? সনেট এবং অমিতাক্ষ ছন্দের প্রবর্তককে এবং তার মৃত্যু কত সালে? শিক্ষার্থীরা, তোমরা তো কবি পরিচিতি সম্পর্কে জানলে। এখন আসো আমরা মূল কবিতায় চলে যাই। তোমরা কবি পরিচিতিতে জেনেছো যে এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা চতুর্দশপদী কবিতার জনক, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে সনেটের জনক। তো শিক্ষার্থীরা, কবির কপোতাক্ষ নদ কবিতাও কিন্তু এই চতুর্দশপদী কবিতাবলীরই একটি অংশ। এখন আসো আমরা একটু সনেট সম্পর্কে জেনে নিই। বিস্তারিত হয়তো আজকে আমাদের জানা সম্ভব হবে না, পরবর্তীতে আমি তোমাদের জন্য সে সম্পর্কে একটি ক্লাস ইনশাল্লাহ নেব। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কবি পরিচিতিতে যতটুকু আছে বা পাঠ পরিচিতিতে যতটুকু আছে আমরা ততটুকুই জেনে নিই। এই কবিতাটি অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর একটি অংশ। তো আমরা এখন সংক্ষেপে চতুর্দশপদী কবিতাবলীর বৈশিষ্ট্যগুলো জানব। সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতায় 14টি লাইন থাকে। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, অর্থাৎ কি বলতে যাচ্ছেন কবি, আর শেষে ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি, অর্থাৎ শেষ পর্যন্ত কি হলো। তাহলে অষ্টকে ভাবের প্রবর্তনা আর ষষ্ঠকে ভাবের পরিণতি। এখন আসো এই কপোতাক্ষ নদ কবিতার কিছু মিলবিন্যাস রয়েছে। সেগুলো হচ্ছে কি? ক খ, ক খ, ক খ, গ ঘ, গ ঘ। অর্থাৎ প্রথম লাইনকে আমরা যদি ক ধরি, দ্বিতীয় লাইন হচ্ছে খ। তাহলে প্রথম লাইনের শেষে আছে মনে, তারপরে দ্বিতীয় লাইনে আছে বিরলে। তাহলে মনেকে আমরা যদি ক ধরি, বিরলকে খ। আবার স্বপন নেকে, অর্থাৎ নে দিয়ে শেষ হয়েছে সেগুলোকে ক, আবার লে দিয়ে যেগুলো শেষ হয়েছে সেগুলোকে খ। এভাবে যদি আমরা মিলবিন্যাস করি, প্রথম 8 লাইনে আমরা সবগুলো মনে নেকে কি ধরেছি? ক, আর সবগুলো লেকে ধরেছি খ।
তাহলে আমরা এই 8 লাইনের মিল বিন্যাস পেলাম ক খ ক খ ক খ খ আবার ক। তারপর আসো শেষের 6 লাইনে। শেষের 6 লাইনে আমরা ক খ গিয়েছে, এখন নিব গ। তাহলে শেষের 6 লাইনের প্রথম লাইনকে আমরা গ ধরেছি, তাহলে প্রথম লাইনে আছে কি বে, যাবে। তাহলে প্রত্যেকটা বেকে অর্থাৎ যাবে, গাবে, ভাবে এইগুলোকে আমরা কি ধরব, গ ধরব। আর শেষের দ্বিতীয় লাইনে আছে কি দিতে, ঋতে, সঙ্গীতে, তাহলে তেগুলোকে ঘ ধরব। তাহলে এখানে মিল বিন্যাস কী পাবো, গ ঘ গ ঘ গ ঘ। তো শিক্ষার্থীরা তোমরাও খাতায় এভাবে মিল বিন্যাসগুলো করবে, দেখবে তোমাদের সাথে আমার সাথে মিলে যাবে। এবং কবিতাও তোমাদের এখানে এই কবিতার মিল বিন্যাসগুলো যে যা দেয়া আছে তোমরা সেগুলো মিলিয়ে নিতে পারবে। তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থীরা, সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। আর চতুর্দশপদী কবিতার কয়টি লাইন থাকে, 14টি লাইন থাকে। প্রথম 8টি লাইন, পরে আবার 6টি লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, আর শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে কি থাকে, ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই সনেটের বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে নিবে, কারণ পরীক্ষায় তোমাদের হয়তো আসতে পারে যে সনেটের বৈশিষ্ট্যগুলো লিখো। এখন আসো শিক্ষার্থীরা, আমরা যে মিল বিন্যাস করেছি তা একটু মিলিয়ে নিব। অর্থাৎ আমরা যদি মনেকে ক ধরি, লেকে খ ধরি, তাহলে আমরা এখানে কি মিল বিন্যাস পেয়েছি, প্রথম 8 লাইনে ক খ ক খ ক খ খ ক, আর শেষের 6 লাইনে পেয়েছি কি গ ঘ গ ঘ গ ঘ। তাহলে শিক্ষার্থীরা তোমাদের তো আর সমস্যা থাকার কথা না। আমরা মোটামুটি আজকে এতটুকুই জানলাম। শিক্ষার্থীরা এখন আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং এর মূলভাব জানবো ও নতুন নতুন শব্দের সাথে পরিচিত হব। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে সখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তাহলে শিক্ষার্থীরা আমরা কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব পেলাম, কবির দেশপ্রেম এবং স্মৃতিকাতরতা। এই কবিতা আমরা পেয়েছি নতুন শব্দ সতত, সতত অর্থ সবসময়। তারপর পেয়েছি বিরলে, বিরলে অর্থ একান্ত নিরিবিলিতে। তারপর পেয়েছি নিশা, নিশা অর্থ কি বলতে পারবে, রাত্রি, নিশা অর্থ রাত্রি। তারপর পেয়েছি আমরা আরও একটি নতুন শব্দ, সেটি হচ্ছে ভ্রান্তি, ভ্রান্তি অর্থ ভুল। তাহলে শিক্ষার্থীরা ভ্রান্তি অর্থ কি, ভুল।
তারপর পেয়েছি আমরা আরেকটি নতুন শব্দ, যেটি কিনা বাড়িরূপ কর। বাড়ি অর্থ তোমরা সবাই জানো পানি, তাইলে বাড়িরূপ কর অর্থ প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে তার জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। এখন আসো আমরা কবিতার লাইনগুলোর বিশ্লেষণে যাব। তার আগে তোমাদের জানার জন্য আমি বলে রাখছি যে কবি মাইকেল মধুসূদন দত্ত একটু উচ্চবিলাসী জীবনযাপন পছন্দ করতেন। তাই তিনি, তোমরা তো কবি পরিচিতিতে জেনেছ যে কবি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তো সেই উচ্চবিলাসী জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়ে কবি সেই সুদূর ফ্রান্সে চলে যান। সেখানে যাওয়ার পর কবির জীবনে নানান উত্থান পতন ঘটে, অর্থাৎ কবি একেবারে কি হয়ে যান, ভিখারির মতো হয়ে যান। কবির আর টাকা পয়সা তেমন কিছুই ছিল না। তখন তিনি একাকী নিরিবিলিতে বসে সেই ফ্রান্সে এই কবিতাটি রচনা করেন। তাহলে এই কবিতাটি কবি কোথায় রচনা করেন? সেই সুদূর ফ্রান্সে বসে। তো যখন তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন বা সেখানে তিনি একটি খারাপ অবস্থার মধ্যে দিন অতিবাহিত করতে থাকেন, তখন তিনি জন্মভূমির প্রতি যে একটা টান সেটি অনুভব করেন এবং তার স্মৃতিতে একটি কি, তার স্মৃতি তখন একেবারে সারাক্ষণ শুধু স্মৃতিতে এই বাংলাদেশের কথা মনে পড়তো, এই বঙ্গের কথা মনে পড়তো। তখনই তিনি এই কবিতাটি রচনা করেন। তো তাই কবি বলেন যে সতত হেনদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ কবি সেই কপোতাক্ষ নদকে স্মরণ করে বলছেন যে তোমার কথা আমার খুব মনে পড়ে। কবি তো জন্মগ্রহণ করেছেন, তোমরা কবি পরিচিতিতে জেনেছ, সেই যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। আর সেই যশোর জেলার সাগরদাড়ি গ্রামটি কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ছিল। তো যখন কবি ফ্রান্সে ছিলেন তখন কবি সবসময় সেই কপোতাক্ষ নদের কথা মনে পড়ত। তখন তিনি বলছেন সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত সবসময়, সতত অর্থকে তোমরা জেনেছ সবসময়, সতত সবসময় তোমার কথা আমার মনে পড়ে যখন আমি বিরলে থাকি, অর্থাৎ খুব একান্ত নিরিবিলি একা থাকি। সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি। বলছে যে সতত সবসময় মানুষ যেমন কি দেখে, স্বপ্ন দেখে, মায়া মন্ত্রধ্বনি। স্বপ্নে কি দেখে? মায়া মন্ত্র দেখে, সেই রাজকন্যার রাজপুত্রর বিভিন্ন দৃশ্য দেখে। কবি কিন্তু সেসব না দেখে শুধুমাত্র তার দেশকে স্বপ্নে দেখেন, সেই কপোতাক্ষ নদকে স্বপ্নে দেখেন। তব কলকলে, সেই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবি শুনতে পান। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে। তখন কবি বলছে যে আমি ভ্রান্তে, ভুলে হলেও আমি আমার কানকে কি করি, জুড়াই সেই কলকল ধ্বনি দিয়ে, অর্থাৎ কি মনে মনে বা সেটি তার কল্পনায়। বলছে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। অনেক দেশে কবি অনেক দেশ ভ্রমণ করেছেন, সে ফ্রান্সেও অনেক দিন ছিলেন। কবি অনেক কি দেখেছেন, নদী দেখেছেন, নদ নদী দেখেছেন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা, এই যে ভালোবাসার তৃষ্ণা, সেটা কেউ মেটাতে পারেনি, একমাত্র কপোতাক্ষ নদী তা পেরেছে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। বলছে যে মায়ের দুধে যেমন একটা স্বাদ, মায়ের দুধ খেলে যেমন একটা তৃপ্তি, তেমনি তোমার সেই পানিতে আমি তৃপ্ত ছিলাম। আর কি হবে দেখা যতদিন যাবে। বলছে কি আর কি তোমার সাথে আমার দেখা হবে? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি। অর্থাৎ এখানে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বলতে এখানে প্রজা যেমন রাজাকে কি দেয়, কর দেয়, সরকারকে আমরা কি দেই, ট্যাক্স দিই বা খাজনা দিই, তেমনি কপোতাক্ষ নদও তার পানিকে সাগরকে কি দিচ্ছে, কর হিসেবে দিচ্ছে। তো বলছে যে কর তুমি এমিনতি গাবে বঙ্গজনের কানে, শখে সখারিতে। বলতেছে বাংলাদেশের মানুষের কাছে, শখে তোমার বন্ধু বান্ধবের কাছে, তোমরা তো জেনেছো যে শখে সখারি হচ্ছে যারা কি বন্ধু বান্ধব। তো শখে সখারির কাছে যতদিন তোমার সেই পানি বহমান থাকবে, তুমি কি আমার এই মিনতিটা গাইবে, আমার এই কথাটি বলবে তাদের? নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে। অর্থাৎ সেই যে কবি কার নাম নিচ্ছে, নাম তার, অর্থাৎ বাংলাদেশের নাম নিচ্ছে,
দেশের নাম নিচ্ছে, সেই কপোতাক্ষ নদের নাম নিচ্ছে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, সে বাংলার গান গাচ্ছে, বাংলাকে নিয়ে কবিতা লিখছে। তুমি কি সেটা তোমার সেই বাংলাদেশের জনগণের কাছে, তোমার সখা সখারিতে অর্থাৎ তোমার বন্ধুবান্ধবের কাছে সেই গানটি বলবে, সেই কথাটি বলে যাবে যতদিন তুমি সেই বহমান থাকবে, যতদিন তুমি সেই সাগরকে পানি দিয়ে যাবে, কর দিয়ে যাবে বলছে কবি এখানে। কর বলতে বুঝিয়েছেন যেমন কপোতাক্ষ নদ সাগরকে পানি দিয়ে যাচ্ছে, সেই কথাকে কবি এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আমি যে কবিতাটি বিশ্লেষণ করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদের জন্য এখান থেকে কয়েকটি প্রশ্ন করব, তোমরা সেই প্রশ্নগুলো খাতায় লিখে নিজেরা সেগুলো উত্তর রেডি করবে। যে এখানে তোমরা জেনেছ সনেট কি, সনেটের বৈশিষ্ট্য কি, সেখান থেকে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিব। তাছাড়াও এখান থেকে কয়েকটি লাইনের বিশ্লেষণ আমি তোমাদের দেব। তো তোমরা বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নাও, সনেটের বৈশিষ্ট্যগুলো লিখো, বাড়িরূপ কর বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো, আর কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, এই লাইনটির ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো নিশ্চয়ই বাড়ির কাজ খাতায় লিখে নিয়েছো। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজগুলো বাসায় করে রাখবে। আর তোমাদের এই কবিতাটি থেকে আমি অবশ্যই পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন আমি রাখব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।